এখন ক্ষেত্রফল হচ্ছে যে একটা ভেক্টর রাশি। ওই ভেক্টর রাশির মানটা কি হয়, যে তলটার ক্ষেত্রফল বলছো সেই তলটার ক্ষেত্রফলের সঙ্গে তো সমান। কোনো তলের ক্ষেত্রফল যদি আয়তাকার হয়, যদি বর্গাকার হয়, যদি বৃত্তাকার হয়, এই সমস্ত তলগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি তোমরা জেনে এসেছো। আর যদি কোনো নির্দিষ্ট শেপ না থাকে, তোমার একটা প্র্যাকটিক্যাল আছে যে একটা অনিয়মিত আকারের বস্তুর ক্ষেত্রফল নির্ণয় করো, তোমার ক্লাসই আছে, সেইভাবে নির্ণয় করবো। সুতরাং ক্ষেত্রফলের মানটা নির্ণয় করা সহজ। তাহলে ক্ষেত্রফলের কোনো তলের ক্ষেত্রফলের মানটাই হলো ক্ষেত্রফল ভেক্টরের মান। আর দিক কোনটা, আউটওয়ার্ড টু দ্য, নর্মালি আউটওয়ার্ড টু দ্য সারফেস, ওই তলের ওপর লম্বভাবে বাইরের দিকে। যদি ধরে নেওয়া হয় এই আমার এই হাতটা হচ্ছে একটা ক্ষেত্রফল, তাহলে যদি ওই দিক থেকে তোমরা দেখো, তাহলে ওই ক্ষেত্রফল ভেক্টরের দিকটা হবে হাতের এই দিকে লম্ব হবে। এই দিকটাই হলো বাইরের দিক তোমাদের সাপেক্ষে, এই দিকে যারা আছে তাদের সাপেক্ষে। বা ভাবতে পারো যে ব্যক্তি দেখছে তল থেকে ক্ষেত্রফল ভেক্টরের দিকটা তার দিকে হবে। ঠিক আছে, তাহলে এরপর তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কথাটা এর আগে পড়েছো, বলরেখাও কি পড়েছো। তাহলে বলরেখা টার্মে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে কি বোঝায় সেইটাকে একটু জানতে হবে। বলরেখা আকারে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলতে বোঝায় কোনো তলের কোনো বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাই হলো ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের পরিমাপ। তাহলে কোনো একটা বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল মানে এসআই পদ্ধতি, যদি 1 বর্গমিটার ক্ষেত্রফল নাও ওই বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ ওই বিন্দুকে সেন্টারে রেখে তার চারদিকে 1 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার অংশ যদি তুমি ড্রয়িং করে নাও, ওই বৃত্তাকার অংশের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখাই হবে তড়িৎ ক্ষেত্রে, অতিক্রান্ত বলরেখার সংখ্যাই হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের পরিমাপ। তাহলে এখন এরপরই যদি তলটার ক্ষেত্রফল, একটা তলের ক্ষেত্রফল যদি 5 বর্গমিটার হয়, তাহলে যদি ওইখানে সমবল তড়িৎ ক্ষেত্র কাজ করে, তাহলে ওই 5 বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে মোট যতগুলো বলরেখা অতিক্রম করে যায় তাকেই ওই তলের তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স বলা হয়। অবশ্যই লম্ব হবে। সো হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স? The total number of electric lines of force passes perpendicularly through a surface is called the electric flux of that surface. সুতরাং তলের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ধরো ই, আর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যকে ই বলা হচ্ছে। তাহলে এইটা যদি তুমি একটা তল নাও, এই তলের আমি ধরে নিচ্ছি লম্ব হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে ক্ষেত্রফল ভেক্টরটা, এবং তলটা যদি ছোট হয় এটাকে ডিএস দিয়ে লিখছি। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তোমার এভাবে, এটা হচ্ছে ই ভেক্টরের দিক, অর্থাৎ প্যারালাল টু দা ভেক্টর ডিএস, প্যারালাল টু দা ভেক্টর ডিএস ই ভেক্টরটা। সুতরাং এক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি বলরেখা ই যায়, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই মানে তাই তো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, বা চলিত কথায় বললে এক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যদি বলরেখা ই সংখ্যক যায়, তাহলে ডিএস ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা যাবে? ই ডিএস পরিমাণ। এটাকে ফাই দিয়ে লেখা হয়,
ভাই ডি ফাই বলছি, যেহেতু ডিএস ক্ষেত্রফলটা কম, বলরেখা অতিক্রান্ত বলরেখার সংখ্যাও কম হবে, তাহলে ই ডিএস। কথাটা বুঝতে পারলে না? এইবার ধরো এই তলটা দেখো ই ভেক্টরের সঙ্গে লম্বভাবে অবস্থিত। তল ভেক্টরটা ই ভেক্টরের সমান্তরাল মানে কি? ওই তলটা ই ভেক্টরের সঙ্গে লম্ব হবে। যেমন ধরো তোমাকে এই চশমার খাপটা দিয়ে দেখাচ্ছি, ই ভেক্টরটা ধরো হাতের আঙুলটা, এই তলের যে লম্ব বা তল ভেক্টরটা ওই দিকে যে ব্যক্তিরা আছে সে তারাও কিন্তু ওই দিকেই দেখবে। তাহলে ই ভেক্টরটা এই তলটাকে দেখো লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ তল ভেক্টর সারফেস ভেক্টর আর ই ভেক্টর প্যারালাল। এই কথাটাকে অন্যভাবে বলা যায়, দি সারফেস ইজ প্লেসড পারপেন্ডিকুলারলি টু দ্য ভেক্টর ই। কথাটা বুঝতে পারলে না? এইবার ধরো সারফেসটাকে তোমার এর সঙ্গে লম্বভাবে নেই, সারফেসটাকে এবার বেঁকিয়ে দিল। সারফেসটা লম্ব ছিল তোমার, এটা ছিল সারফেসটার উপর লম্ব, এই পেনটা এটা ধরো স্ক্রু দিয়ে আটা আছে। সারফেসটাকে যদি এরকম থিটা কোণে ঘুরিয়ে দেওয়া হয়, দেখো লম্বটাও থিটা কোণে ঘুরে যাবে না? অর্থাৎ এই এখন এটা যদি থিটা কোণে ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে বলা যেতে পারে তল ভেক্টর আর ই ভেক্টর এরা একে অপরের মধ্যে থিটা কোণ উৎপন্ন করেছে। কথাটা বুঝতে পারলে না? তাহলে এখন তোমার ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? ইলেকট্রিক ফ্লাক্স তোমার দেখো তলটা লম্বভাবে থাকলে যতগুলো বলরেখা যাবে, এরকম ভাবে দেখিয়ে দিলেও কি ততগুলো যাবে? বেশি কম যাবে, পরিবর্তন হবে কিন্তু কম যাবে। তাহলে সেইটা কতটা বার করতে আমাদের বের করার পদ্ধতি হচ্ছে, এই তল ভেক্টরটাকে করতে হবে ই ভেক্টরের সঙ্গে সমান্তরাল। কেন না? ফ্লাক্সকে ধরা হয় এই তলের সঙ্গে লম্বভাবে যেটা যাচ্ছে। তাহলে হয় এটাকে এদিকে থিটা কোণে ঘোরাতে হবে ই ভেক্টরকে, অথবা তল ভেক্টরকে তোমার ই ভেক্টরের সঙ্গে সমান্তরাল করতে হবে। হয় ই ভেক্টরকে তল ভেক্টর যখন ঘুরে গেছে সেই তল ভেক্টরের সমান্তরাল করতে হবে, অথবা এই তল ভেক্টরটাকে ই ভেক্টরের সঙ্গে সমান্তরাল করতে হবে। তা বেঁকাকে সোজা করতে গেলে কস দিয়ে গুণ করতে হয়, এইটা একটা পদ্ধতি। এই কলেজে এই কথাটা আমাদের স্যার খুব বলতো, বেঁকা আছে সোজা করো, কস থিটা দিয়ে গুণ করো। অর্থাৎ এই যে ডিএস ভেক্টরটা বেঁকে গেছে, এই বরাবর উপাংশটা অলরেডি পড়েওছো, উপাংশটা হবে তোমার কত? ডিএস কোসাইন থিটা। অর্থাৎ if the electric field vector and ds vector makes an angle theta with each other, then the electric flux will be d phi equal to e into ds cosine theta. লেখা যাবে না? ইকুয়াল টু লেখা যাবে e ডট ds। এখানেও তাই, ই ডট ডিএস। এখানে ই আর ডিএস এর মধ্যে কোণ তোমার 0 ডিগ্রি, সেই জন্য কোসাইন থিটাটা 1 হয়, সেই জন্য ই ডিএসই চলে আসে। আর এটা আদার দেন 0 ডিগ্রি, সেই জন্য ই ডিএস কোসাইন থিটা হবে। কথাটা বুঝতে পারলে না? এটাই হলো ইলেকট্রিক ফ্লাক্স। সুতরাং কোনো একটা সারফেসের ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ হলো ই ডট ডিএস, ম্যাথামেটিক্যালি বললে। ঠিক আছে, এইবার তোমার গাউসেস থিওরেম এর উপরে আছে। গাউসেস থিওরেমটা পড়তে গেলে তার আগে তোমাকে সলিড অ্যাঙ্গেল বা ঘনকোণ কাকে বলে এইটাকে একটু পড়ে নিতে হবে, এটাকে আগে জেনে নিতে হবে। সলিড অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? এই একটা সারফেস দেখো, এই একটা সারফেসের একটা বিন্দুতে তুমি সলিড অ্যাঙ্গেল মাপতে চাইছো। প্রথমেই বলে দিই, সলিড অ্যাঙ্গেল ইজ নট অ্যান অ্যাঙ্গেল, ইট ইজ এ মেজারমেন্ট অফ এরিয়া। নামটা শুনতে কোণ, কিন্তু এটা কোণ নয়। তাহলে আমার এই হাতের এই আঙুলটা যেখানে আছে সেই বিন্দুতে সলিড অ্যাঙ্গেল বার করতে হবে। কার না? এই চশমার খাপ নামক তলটা। কি করতে হবে? এর পরিধির থেকে এই বিন্দুর সঙ্গে সরলরেখা দিয়ে যোগ করতে হবে।
অন্তত তুমি যদি 4 কোণ যোগ করো, এখান থেকে এইটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে দেখো পাবে একটা শঙ্কু আকৃতি। ঠিক শঙ্কু বলতে পারবে না, অন্তত একটা কনভার্জ মানে এক জায়গায় মিলিত হচ্ছে অভিসারীর আলোক রশ্মি আকারে বললে অভিসারী রশ্মিগুচ্ছ পাবে। যে অভিসারী রশ্মিগুচ্ছটা যে বিন্দুতে তুমি সলিড অ্যাঙ্গেল বার করতে চাইছো সেই বিন্দুতে গিয়ে মিলিত হবে। কথাটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ, তাহলে কি করে বার করবে, নিয়ম কি? যে বিন্দুতে তুমি সলিড অ্যাঙ্গেল বার করছো, মানে আমার এই আঙুলের ডগ নামক বিন্দুটা বার করছো, এই বিন্দুকে কেন্দ্র করে একটা একক ব্যাসার্ধ সম্পন্ন গোলক টানতে হবে। তুমি একক ব্যাসার্ধ, আমি যদি সিজিএসএ বলি 1 সেন্টিমিটার ব্যাসার্ধ সম্পন্ন একটা গোলক তোমায় কল্পনা করতে হবে। তুমি স্পেসে তো আর টানতে হবে, কল্পনা করতে হবে। তাহলে কি হবে, গোলকের একটা সারফেস পাবে। এইবার এই বিন্দু, এই সারফেসটার বিভিন্ন বিন্দুগুলো এই বিন্দুর সঙ্গে যোগ করলে যে একটা অভিসারী অংশ উৎপন্ন হলো, ওই অভিসারী অংশটা এই গোলকের তলকে দেখো একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে ছেদ করবে। টোটাল ক্ষেত্রফলটা পাবে না। গোলকের তলে তুমি এটা ভাবতেই পারো এই দিকে যে অংশটা আছে ছেদ করবেই না, এই দিকে যে অংশ, এবং ছেদ করা অংশটা দেখো তোমার যদি এটা প্লেন সারফেস বলতে এরই অনুরূপ হতো, যেহেতু গোলকাকার তুমি পাবে না, এর অনুরূপ হতো। হতো না? হতো না? হবে না? আমি বলছি চিত্রটা এর অনুরূপ হতো, কিন্তু আকারে ছোট হতো। অর্থাৎ তুমি বিবর্ধন আকারে যদি বলো, যেটা আলোকে পড়েছো, বিবর্ধনটা হবে <1। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এবং এই বিবর্ধনটা কিন্তু প্রতিফলন বা প্রতিসরণের জন্য নয়, তোমার অঙ্কন প্রণালীর জন্য। বিবর্ধনটা প্রতিসরণ বা প্রতিসরণের জন্যই প্রযোজ্য, টার্মটা যথাযথ নয়, তোমাকে বলার জন্যই বললাম। আচ্ছা, তাহলে যে পরিমাণ এরিয়াতে ছেদ করবে এটাই হলো তোমার এই সারফেস দ্বারা এই বিন্দুতে উৎপন্ন তোমার সলিড অ্যাঙ্গেলের পরিমাণ। তুমি বলবে কি কাজে লাগে? ধরো আমি এরকম বলছি যে একটা পয়েন্ট সোর্স আছে, সেই বিন্দু উৎস থেকে তোমার হাজার হাজার মশা উৎপন্ন হচ্ছে, সেই মশাগুলো চারদিকে যাবে, তাহলে ওই মশার পরিমাপ করতে গেলে দেখো সলিড অ্যাঙ্গেলটা লাগবে। কথাটা বুঝলাম না? তুমি একটা নির্দিষ্ট দিকে পরিমাপ করছো, ধরো তুমি যেদিকে বসে আছো সেই দিক বরাবর কতগুলো আসছে, সেই ক্ষেত্রে একটা সলিড অ্যাঙ্গেলের পরিমাপ কাজে লাগে। তোমাকে তোমার লেভেল অনুযায়ী বলছি, ওটা আমি আমার মতোই বললাম। তাহলে যাই হোক, তার আগে দু একটা জিনিস আর জেনে নাও, যে একটা সারফেস যার ক্ষেত্রফল r², এই আর মানে কি, এই যে বিন্দুতে সলিড অ্যাঙ্গেল তুমি মাপতে চাইছো, একটা আঙুলের ডগটা, এই তল থেকে এই ডিস্টেন্সটা r, ধরো তুমি 2 মিটার, এবং তাহলে এই তলটার ক্ষেত্রফল যদি r² হয়, অর্থাৎ 4 বর্গ মিটার হয়, সেক্ষেত্রে সলিড অ্যাঙ্গেলের পরিমাপটাকে 1 ধরা হয়। অর্থাৎ r² ক্ষেত্রফল সম্পন্ন একটা সারফেস কোনো বিন্দুতে সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করে 1 পরিমাণ হয়েছে। তাহলে 1 ক্ষেত্রফল সম্পন্ন সারফেস সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করবে 1/r² পরিমাণ। ds ক্ষেত্রফল বিশিষ্ট একটা সারফেস সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করবে ds/r²। এটাই হচ্ছে তোমার সলিড অ্যাঙ্গেলের পরিমাপ, ওমেগা দিয়ে লেখা হয় ds/r²। বুঝতে পারলে না? পারলে না? সুতরাং কোনো একটা বিন্দুতে একটা তল দ্বারা উৎপন্ন সলিড অ্যাঙ্গেলের পরিমাপ হলো কি না ds/r²। এই ক্ষেত্রে একটা শর্ত আছে, এই ds ভেক্টরটার আরটা একই দিকে। কথাটা বুঝতে পারলে না? পারলে না? কিন্তু যদি dsটাকে তুমি বেঁকা করে দাও, আবার কোসাইন থিটা আসবে, সেক্ষেত্রে তোমার সলিড অ্যাঙ্গেলটা হয়ে যাবে dω = ds কোসাইন থিটা/r²। সলিড অ্যাঙ্গেলটা কিন্তু একটু ভাবতে হবে, পুরোটাই কিন্তু পড়ে হবে না, মুখস্থ করে হবে না, বা আমিও কতটা কথায় বলতে পারবো সেটাও আমি ঠিক বলতে পারছি না। তবু আমি যতটুকু আমার জ্ঞান আছে ততটুকুই আমি বলছি।
ঠিক আছে, তাহলে এইটা তোমার কাজে লাগবে সলিড অ্যাঙ্গেল এই গাউসের থিওরেমটা পড়তে গিয়ে। তুমি ভাবতে পারো যে ঠিক আছে এই দু এক কথা আমি না হয় মুখস্থ করে নেবো বা যেমন করে চালিয়ে নেবো, তোমার এই লেভেলটা পেরিলেও পরবর্তী লেভেলে পেরোতে পারবে না। সেখানে সলিড অ্যাঙ্গেল বিভিন্ন জায়গায় দেখবে কাজে লাগবে। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে দেখবে কাজে লাগবে, আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই, তো অনেক টার্ম ফার্ম আছে। সুতরাং সলিড অ্যাঙ্গেল জিনিসটা কি তুমি এই লেভেলে বুঝে রাখবে, এবং এটা ছায়া প্রকাশ শ্রেণীর বইটাতেই ধরেছে, অন্য কোনো বইয়ে ধরেনি এবং অতীতের বইয়ে ছিলও না। হয়তো লেখক খবর পেয়েছেন যে ছাত্রছাত্রী বুঝতে অসুবিধা হচ্ছে বলে তিনি লিখেছেন। অতীতের ছায়া 5 বছর আগে ছায়া প্রকাশ শ্রেণীর বই দেখো নেই। সলিড অ্যাঙ্গেলটাকে কাজে লাগিয়ে গাউসের থিওরেমটাকে প্রমাণ করে দিয়েছে, ফর্মুলাটা লিখে দিয়েছে, কিন্তু কি জিনিস এটা লেখেন। যাই হোক, তাহলে সলিড অ্যাঙ্গেল তোমার এই জিনিসটা দাঁড়াবে। তাহলে এখন গাউসের থিওরেম, এরপর আরেকটু আবার বলবো গাউসের থিওরেমটাকে পড়াই যেখানে কাজে লাগে। তাহলে গাউসের থিওরেমে কি বলা আছে? গাউসের থিওরেমে বলা আছে দি টোটাল ইলেকট্রিক ফ্লাক্স through a closed surface is equal to 1 by epsilon times the charge enclosed by the surface. বাংলায় বললে কি দাঁড়ায়? the total electric flux, মোট তড়িৎ ফ্লাক্স, through a closed surface, একটা বদ্ধ তলের মধ্য দিয়ে। তাহলে কি দাঁড়ালো? একটি বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ইজ ইকুয়াল টু, মানে হয় সমান কার সঙ্গে? দি 1 by epsilon times the charge, total charge enclosed by the surface। অর্থাৎ ম্যাথামেটিক্যালি লিখলে দাঁড়ায় এইটা ডিএস ক্ষেত্রফল, একটা ধরো তোমার এইরকমই ধর একটা বদ্ধ তল আছে, এই বদ্ধ তলে একটা ছোট অংশের দ্বারা ছোট অংশ ডিএস ধরো, এইটাকে আমি ধরে নিচ্ছি, এই অংশটা ডিএস। তাহলে এই ডিএস অংশটার ইলেকট্রিক ফ্লাক্স হবে, এইটা বলা হয়ে গেছে যে ই ডট ডিএস, হয়েছে? তাহলে এইবার বলা আছে কি কোনো তল দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স। মোট তড়িৎ ফ্লাক্স মানে কি? এই তলটাকে যদি 100টা এরকম ডিএস অংশে কল্পনা করতে পারো, তাহলে মোট তড়িৎ ফ্লাক্স মানে কি? প্রত্যেকটার মধ্য দিয়ে যা হবে সেগুলো সব যোগ করে করে যেতে হবে, 100 বার যোগ করতে হবে। তার মানে তোমার কি দাঁড়ালো? সাইক্লিক ইন্টিগ্রাল। এইটা তোমার এখনো হয়তো পড়োনি, যেহেতু ক্লোজ সারফেস সেই জন্য একটা সাইক্লিক ইন্টিগ্রাল চিহ্ন দিয়ে দেওয়া। এই সাইকেল কথাটার অর্থ হলো যে এটা একটা বদ্ধ তলের মধ্যে বোঝাচ্ছে। কোনো কোনো বইয়ে এটা দেখবে লেখা আছে ডাবল ইন্টিগ্রেশন, ই ডট ডিএস। কেন না? সারফেস হচ্ছে 2 ডাইমেনশনাল কোয়ান্টিটি, এই জন্য ডাবল ইন্টিগ্রাল দেওয়া। ভলিউম হলে ট্রিপল ইন্টিগ্রাল হবে, একটা দিলেও হবে, তুমি এখানে তলায় যদি এস লিখে দাও অসুবিধা নেই, ঠিক আছে? সাঁতরার বই দেখবে ডাবল ইন্টিগ্রেশন ইকুয়াল, একই কথা। কি বলছে? the 1 by epsilon times the total charge closed by the surface হবে 1 by epsilon, যে আবদ্ধ তলটা যে পরিমাণ আধানকে ধরে রেখে দিয়েছে তার 1 by epsilon গুণ। বইতে হয়তো লেখা আছে 1 by epsilon 0 গুণ, কারণ তারা বায়ু মাধ্যম নিয়েছে বলে epsilon 0 ফর এয়ার। ঠিক আছে, এই হচ্ছে তোমার গাউসের উপপাদ্য। এইবার এইটাকে তোমায় প্রমাণ করতে হবে। একটা কথা বলতে ভুলে গেছি, ইলেকট্রিক ফ্লাক্সের এককার মাত্রা। এইটা যদি ইলেকট্রিক ফ্লাক্স রাশিটা হয়, এর এককার মাত্রা কি দাঁড়াবে? তাহলে এর একক অলরেডি কি পড়েছো তুমি? চার্জ পার ফোর্স পার ইউনিট চার্জ, নিউটন পার কুলম। তার মানে দাঁড়াবে নিউটন বাই কুলম ইনটু এস এর জন্য মিটার স্কোয়ার। কি বলো? তার মানে নিউটন, একই কথা, নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটা কি ভোল্ট পার মিটার যেটা লেখা হয়, ভোল্ট এখন যেহেতু আসেনি আমি এখন বলছি না, আর যদি বলো বলেই দিচ্ছি
তাহলে তোমার নিউটন মিটার স্কোয়ার বাই কুলম। এইবার তোমার ভোল্টের ডেফিনেশন কি পড়েছ? এই সেটা এটা না, এটা হ্যাঁ ওটা ছেড়ে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে তাহলে তোমার যা হবে যাই হোক, তাহলে ঠিক আছে এখানে এসে তাহলে এইটা তাহলে তোমার কি দাঁড়ালো না, ইলেকট্রিক ফ্লাক্সের ইকক মাত্রা খুব দেয়। মাত্রা কি হবে? এর মাত্রা হচ্ছে mL(10⁻²) নিউটনের জন্য, মিটার স্কোয়ারের জন্য হবে L², কুলম্বের জন্য হবে IT, তার মানে হবে mL³ (10⁻³ mLT এই অর্ডারে লিখবে। কেউ যদি লিখতো mi⁻⁻1 L³ তাও হতো, যেহেতু তুমি ছোটবেলায় পড়েছো mLT দৈর্ঘ্য ভর সময় ভর দৈর্ঘ্য আর সময় এইগুলো পরপর লেখা, সেই এই অর্ডারেই লিখবে, বা তোমার পরীক্ষা দিলে প্রশ্ন দিলেও এরকম অর্ডারই দেয়। যাই হোক, তাহলে এইবার তোমার গাউসের থিওরেমটাকে প্রুভ করতে হবে। দেখ তাহলে আমাদের শুরু করতে হবে এই জিনিসটা E.ds, এইটা ইকুয়াল টু Q/ε দেখাতে হবে। এর মান কত? এর মান Q/4π আর dQ/4πε² তাই না? আমি খুব ক্ষুদ্র চার্জ আছে এটা ধরিনি, কিন্তু চার্জ কিউ আছে, সারফেসটা এই ডিএস সারফেসটা ছোট, অর্থাৎ এর জায়গায় হবে তোমার Q/4πε² ইন্টু ডিএস কোসাইন থিটা, সাইক্লিক ইন্টিগ্রাল হলো না? এইবার দেখো Q/4πε ধ্রুবক রাশি। কিউটা কি? এর মধ্যে আবদ্ধ তড়িৎ আধানের পরিমাণ। অলরেডি আধানের সংরক্ষণ সূত্র থেকে তোমরা পড়ে ফেলেছো যে আধান অবিনাশী, সুতরাং একে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা না। সুতরাং একটা সারফেসের ভেতরে যে পরিমাণ তড়িৎ আধান আছে সেটা একটাই নির্দিষ্ট, সুতরাং সেখানে বের করে নিলাম। আর ইপসাইলন তো ধ্রুবক রাশি অলরেডি পড়েইছো, তাহলে থাকবে তোমার ভেতরে থাকবে ডিএস কোসাইন থিটা বাই r²। ঠিক আছে, ডিএস কোসাইন থিটা বাই r², এটা কি দেখো বলা হয়েছে যে সাইক্লিক ইন্টিগ্রাল ডি ওমেগা, আর ওমেগা ইজ দা সলিড অ্যাঙ্গেল। হবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এইবার ডি ওমেগার মানটাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে তোমার এই জিনিসটা দাঁড়ালো। এইবার তোমায় যেটা জানতে হবে যে এই বদ্ধ তলটা ডি ওমেগাটা কি? এই বদ্ধ সমগ্র তলের দ্বারা উৎপন্ন সলিড অ্যাঙ্গেল, তাই না? তোমরা ধরো এই ঘরে বসে আছো, ঘরটা তো একটা বদ্ধ, তাহলে এই ঘরের কোনো বিন্দুতে মোট সলিড অ্যাঙ্গেল কত? ধরো আমার এই আঙ্গুলের যে ডগটা আছে এইখানে, তাহলে কি করতে হবে? ঘরের তোমার 6টা তল আছে, 6টা তলের সমস্ত তলের কৌণিক বিন্দু থেকে যোগ করতে হবে, তাই না? যোগ করে কি করতে হবে? সলিড অ্যাঙ্গেল প্রাথমিক ডেফিনেশন অনুযায়ী এক ব্যাসার্ধ নিয়ে, যদি সিজিএসেই বলো 1 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটা গোলক টানতে হবে, সেই গোলকের ক্ষেত্রফলটাই হবে তোমার সলিড অ্যাঙ্গেল। তাহলে তুমি যেভাবেই তুমি গোলকটা যদি টানো, এই গোলকের সমগ্র অংশটাকে দেখো কভার করে যাবে 6টা তল, যাবে না? সুতরাং তাহলে এই গোলকের ক্ষেত্রফলটাই হবে তোমার টোটাল সলিড অ্যাঙ্গেল পরিমাপ 4π।
হবে না? সো the solid angle subtend by a closed surface is equal to 4 pi. অন্যভাবে ভাবো, আমি তোমাকে এই উল্টো দিক থেকে বলছি, এটা তুমি বাইরের দিক থেকে যোগ করো, এটা আমার মতো করে বলছি। হ্যাঁ, ধরো 1 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা টুনি বাল্ব আছে, সেইটা জ্বলছে। জ্বললে কি হবে? এই বাল্বের কাঁচের মধ্য দিয়ে আলো সমস্ত তলে গিয়ে পড়বে, তাই না? তাহলে এখান থেকে এই এই বাল্বটার কেন্দ্রবিন্দুতে যে ফিলামেন্টটা জ্বলছে সেখান থেকে সমস্ত রশ্মি যদি তলে গিয়ে পড়ে এবং তার বাইরে কিন্তু যাওয়ার কোনো উপায় নেই, এমন কোনো রশ্মি পাবে না যে রশ্মিটা তোমার তলে গিয়ে পড়বে না, তাই না? তাহলে তোমার আলোক রশ্মি আঁকতে গেলে ড্রয়িং করতে গেলে তীর চিহ্ন দিতে হয়। তীর চিহ্নটা থাকবে কি ফিলামেন্ট থেকে টুয়ার্ডস দ্য সারফেস বা টুয়ার্ডস দ্য ওয়াল। তীর চিহ্ন ঠিক ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দিলেও তাই ওই জিনিসটা দাঁড়াবে। তাহলে এই তলটা তাহলে ক্ষেত্রফল কত? বাল্বের টুনি বাল্বের সারফেসের ক্ষেত্রফলটা কত? 4 পাই। সুতরাং সলিড অ্যাঙ্গেলটা হয় 4 পাই। সো সলিড অ্যাঙ্গেল সেই জন্য বলা একটি বদ্ধ তল দ্বারা মোট সলিড অ্যাঙ্গেলের পরিমাপ হচ্ছে 4 পাই। সুতরাং এই জিনিসটার জায়গায় তাহলে কত বসাতে হবে? 4 পাই। ওইটা বুঝতে পারলে না পারলে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। The total solid angle subtained at a point by a closed surface is equal to 4 pi. So it is এটা CGS এর বায়ু মাধ্যমে হলে ইপসাইলন 0 হবে, বায়ু মাধ্যমে নয়। তাহলে q by 4 pi ইপসাইলন into 4 pi। 4 pi রাশিটা কেন বসানো হলো বুঝতে পারলে তো? এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ জায়গায়। সুতরাং সাইক্লিক ইন্টিগ্রাল E dot ds equal to q by epsilon, and for air it will be q by epsilon 0. This is Gauss's theorem. কথাটা বুঝতে পারলে না পারলে না? এই প্রমাণটা তোমার সিলেবাসে নেই খুব সম্ভব, কিন্তু তুমি পড়বে, তার কারণ এইটার উপর ভিত্তি করে অনেক জিনিস তোমায় পড়তে হবে। সুতরাং এত বড় একটা গুরুত্বপূর্ণ থিওরেমে তুমি যদি প্রমাণটা না পড়ো তাহলে পড়াটা অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। যাই হোক, তাহলে গাউসেস থিওরেমটা তোমার প্র্যাকটিক্যাল ইম্পর্টেন্স কি কাজে লাগে? গাউসেস থিওরেমটা কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড নির্ণয়ের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে মোট তড়িৎ ফ্লাক্স নির্ণয়ের জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, এই তলের মধ্যে যদি একটা দ্বিমেরু রাখা হয় তাহলে তোমার এই এর ভিতরে ধর একটা দ্বিমেরুকে রেখে দেওয়া আছে, যে কোনো একটা বদ্ধ তলে যদি দ্বিমেরু রাখা থাকে তাহলে টোটাল ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? প্রশ্ন দেয়, এটা কোশ্চেন ব্যাংকে থাকে। একটা দ্বিমেরুকে একটা বদ্ধ তলের মধ্য দিয়ে রাখলে ওই বদ্ধ তল দ্বারা মোট অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? 0 হবে। তার কারণ কিউটা 0, তড়িৎ ফ্লাক্সের পরিমাণ তো গাউস মশাই বলে দিয়েছেন কিউ বাই এপসাইলন 0। দ্বিমেরুর মোট তড়িৎ আদান কত? 0। একটা, দুটো, চারটে, পাঁচটা যটাই থাকুক না কেন উত্তরটা হবে 0। প্রশ্ন দুটো যদি থাকে, চারটে যদি থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার তোমার বিভিন্ন ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ডগুলোকে তোমার নির্ণয় করতে হবে। আবার একটা দ্বিমেরু থাকলে বাইরের কোনো বিন্দুতে তোমার ইলেকট্রিক ফিল্ড কত হবে সেও দেখো 0 হবে, তার কারণ কিউটাই তো 0, তাই না? ঘুরিয়ে ওটা ওভাবেও বলতে পারো। তাহলে এইবার তোমার বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডগুলোকে তোমায় নির্ণয় করতে হবে। অলরেডি এইটা পড়েছো যে কুলম্বস ল is valid for point charges and it is also valid for extended body if the body is spherical in shape. যদি বস্তুটার আকার গোলকাকার হয় তাহলে বৃহৎ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য লাইট নিউটনস গ্র্যাভিটেশন ল, and you have to consider that the total charge of this spherical body is concentrated at its center. সমস্ত চার তড়িতাদানটা এর কেন্দ্রবিন্দুতে কেন্দ্রীভূত অবস্থায় আছে, সেইটা ধরে পড়তে হবে। তাহলে
একটা গোলকাকার বস্তুর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? তাহলে এইটাকে আমরা একটা গোলকাকার বস্তু বলছি, এটা এর ব্যাসার্ধ হচ্ছে আর, বড় হাতের আর। তাহলে এই গোলকাকার বস্তুর জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ধরো এই পয়েন্টে বার করতে হবে, পি পয়েন্ট। কথাটা বুঝতে পারলে না পারলে না? তাহলে করতে হবে কি, বাই গাউসেস থিওরেম। কুলম্বের সূত্র অনুযায়ী কি হবে না, সমস্ত এর যে তড়িতাদান যদি কিউ থাকে, সমস্ত তড়িতাদানটাই কেন্দ্রবিন্দু ওতে অবস্থিত, এবং এই কিউ বাই 4 পাই যদি বাই মাধ্যম হয় ইপসাইলন 0 আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে ওপি। গাউসেস থিওরেম দিয়ে কি করে করব? তাহলে এই পি বিন্দুকে গাউসেস থিওরেমটা প্রযোজ্য ফর ক্লোজ সারফেস, অর্থাৎ এটাই ঘিরতে হবে। অর্থাৎ পি বিন্দুকে কেন্দ্র করে, ও বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দুর মধ্য দিয়ে একটা গোলক কল্পনা করে নিলাম, ঠিক আছে? তাহলে তোমার দেখো এইটা ঘেরা হয়ে গেল, যে এই ছোট গোলকটা বাইরের বড় গোলকের মধ্যে অবস্থিত। তাহলে সমস্ত ইলেকট্রিক ফ্লাক্স এই সারফেসকে তোমার পেরিয়ে তবে যেতে হবে, তাই না? তাহলে ই ডট, আমাদের ফর্মুলা হচ্ছে এই জিনিসটা, ই ডট ডিএস, আমি বাই মাধ্যম ধরে করছিলাম আর ইপসাইলন লিখছি না, ইপসাইলন 0 লিখছি। হ্যাঁ, আর যদি অন্য কোনো মাধ্যম হয় কে ইপসাইলন 0 হবে, তাই তো নাকি? আচ্ছা, এইবার দেখো ই কি, তোমার ই হচ্ছে দেখো ইমুন, দিস ইজ ই ভেক্টর, তাই না? তল ভেক্টর কোনটা? এইখানে এইটা তল ভেক্টর, এও একই দিকে, এর উপর লম্ব হবে। তল ভেক্টর কি, এই তলের উপর লম্ব হবে। লম্ব কোনটা? অলরেডি তুমি পড়েছো তো, এই বিন্দু দিয়ে স্পর্শকানো কেন্দ্রবিন্দুগামী, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধটা, তার মানে এইটাই দাঁড়িয়ে গেল। অর্থাৎ ই আর ডিএস এর মধ্যে কোণ হয়ে গেল 0 ডিগ্রি। সুতরাং এইটা দাঁড়াচ্ছে তোমার ই ডিএস কোসাইন 0 ডিগ্রি ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0। ইটাকে বের করে, এটা ধ্রুবক রাখি, তাহলে ইন্টিগ্রেশন ওভার ডিএস কত হবে? ডিএস মানে কি, এইটার কি যেন ভুল বলছি, ডিএস মানে এই তল, মাত্র ভুল করেছিলে, এই তলটা কি বলো, ঠিক আছে? তাহলে ডিএস কি হবে, এরকম ছোট ছোট, এইটা ডিএস, ছোট ছোট এই অংশগুলোকে যোগ করলে কি পাবো, বড় গোলকটার ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার। তাহলে ই ইন্টু 4 পাই, বড় গোলকটার ব্যাসার্ধকে আমি ছোট আর বলছি, 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন 0। যদি প্রচলিত প্রথার বিরুদ্ধেই বলছি, বড়টাকে বড় আর বলা হয়, দুটোটা ধরে ফেলেছি, থাক, কাজে লাগবে। তাহলে ই ইকুয়াল টু দাঁড়াচ্ছে কিউ বাই 4 পাই ইপসাইলন 0 আর স্কোয়ার। আচ্ছা, এইবার এইখানে কিন্তু রেস্ট্রিকশন ফর মোলার গ্রেটার দেন বড় আর, তাই না? if the point P is inside this very small sphere, অর্থাৎ এই বিন্দুতে অবস্থিত, ভেতরে হলে কি হবে, এইভাবে তুমি যখনই করতে যাবে কিউর মানটা দেখো 0 বসিয়ে দিতে হবে। কেন? এই চার্জটা তোমার পৃষ্ঠতলের উপর অবস্থিত, অলরেডি একটা তোমার প্রথম অধ্যায় পড়া হয়েছে, পরিবাহী তড়িতাদান সর্বদা তার সারফেসের উপর অবস্থান করে। তাহলে তুমি যখনই এখানে নির্ণয় করবে, একে কেন্দ্র করে তুমি গোলকটা করবে, ঘিরলে, তাহলে ভেতরে তোমার চার্জ কত, এই গোলকের ভেতরে কত, তুমি তো গাউসের থিওরেমটা প্রয়োগ করছো এই অভ্যন্তরীণ সারফেসের উপরে। তাহলে অভ্যন্তরীণ সারফেসের দ্বারা তোমার আবদ্ধ চার্জ কত, 0, তার কারণ তড়িতাদান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে। সুতরাং সেক্ষেত্রে হয়ে যাবে ই ইকুয়াল টু 0 ফর আর লেস দেন আর। এইটা করার জন্য এই কথাটা লেখা, ছোট আর হচ্ছে যে কোনো দূরত্ব বোঝায়। যদি এই গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে যায়, কি করে করবে? তাহলে প্রথমেই বলেছি গাউসের থিওরেমটা তোমার বদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য। গাউসের থিওরেমটা প্রয়োগ করতে গেলে তলটাকে ঘিরতে হবে, এবং ওই তলটাকে বলা হয় গাউসীয় তল। পরীক্ষা যেন কোশ্চেন ব্যাংকে এমনও প্রশ্ন দেখা গেছে যে গাউসীয় তল কি, ঠিক আছে? তাহলে এই তলটা, তাহলে গাউসের থিওরেমটা যখনই এই লাইনটা তুমি লিখবে,
কিউটা কি? গাউসীয় তল দ্বারা আবদ্ধ তড়িতাদানের পরিমাণ। তাহলে গাউসীয় তল কি? ভেতরের এই স্ফিয়ারটা, এর দ্বারা আবদ্ধ তড়িতাদান কত? 0। দেখো, তার কারণ তড়িতাদান সর্বদা বাইরের পৃষ্ঠে অবস্থান করে, অর্থাৎ এই সারফেসে যে তড়িতাদানগুলো দেওয়া সব এইখানে এখানে 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 আছে, ভেতরে কিছু নেই, সেইখানে কি 0। অর্থাৎ কোন পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হয়। এর আগেও তোমাদের ওই পরাবৈদ্যুতিক মেটেরিয়াল পড়াতে গিয়ে ফিজিক্যালি বলা হয়েছিল কেন হয়, এখন গাউসের থিওরেম দিয়ে প্রয়োগ নির্ণয় করা হবে। তাহলে যদি এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এইটা, if a charge q dash is placed here, then the force between q and q dash, what will be the force between q and q dash? A equal to q dash। আমি এখানে চার্জটা q dash লিখেছি, সুতরাং A equal to q dash by 4 pi epsilon 0 r square. This is Coulomb's law and it comes from Gauss's theorem. এটাও তোমার কোশ্চেন ব্যাংকে খুব দেয় যে গাউসের উপপাদ্য থেকে কুলম্বের সূত্রটি প্রমাণ করে। গাউসের থিওরেমটা মোর অ্যান্ড মোর ফান্ডামেন্টাল, ঠিক আছে? হ্যাঁ, আরো ইম্পর্টেন্ট যেটা যেটা খুব দেয় পরীক্ষা, দুটো খুব দেয়, তার মধ্যে তিনটেই দেয়, এইটা দেয়। দ্বিতীয় যেটা বলছি, অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহীর জন্য কোন বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে? অসীম দৈর্ঘ্যের একটা তড়িতাহিত পরিবাহী, অসীম দৈর্ঘ্যের তড়িতাহিত পরিবাহী মানে এরকম ভাবতে পারো, এটা চলছে নিচে থেকে ডট ডট দিয়ে, মানে এটা চলছে, এদিকেও এন্ড পয়েন্ট যাও না, এদিকেও এন্ড পয়েন্ট যাও না, বাট ইট ইজ চার্জ। এইখান থেকে আর দূরে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে প্রথম কথা গাউস থিওরেমটা প্রয়োগ করতে হবে। প্রয়োগ করতে গেলে কি করতে হবে? তলটাকে, পরিবাহীটাকে ঘিরতে হবে, যেটাকে বলা হয় ঘেরা হয় যে তলটার দ্বারা, সেই তলটাকে বলা হয় গাউসীয় তল। তাহলে এইখান থেকে দূরত্বকে সবসময় ছোট আর আমরা দিয়ে চিহ্নিত করি। ছোট আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা চুনাকার অংশকে আমরা কল্পনা করে নিই। হ্যাঁ, এল দৈর্ঘ্য সম্পন্ন, শুধু চুনাকার কি বলতে পারো? চুনাকারে এইটাই যদি অসীম হয়, চৌম্বের দৈর্ঘ্য কি অসীম না? ফাইনাইট লেন্থ, অসীম হলে তুমি কাজ কারবার করতে পারবে না। সুতরাং এই ব্যাসার্ধটা হচ্ছে স্মলার and the length of the cylinder is small l, ঠিক আছে? তাহলে এইবার দেখো, এইটা তড়িতাহিত পরিবাহীটা, চোঙের দেখো তোমার তিনটে তল, তাহলে তড়িৎ ফ্লাক্স হিসেব করতে গেলে তিনটে তল দিয়ে মোট কত ফ্লাক্স বেরোচ্ছে নির্ণয় করতে হবে। ঘরের মধ্যে যদি তুমি তড়িৎ ফ্লাক্স হিসেব করতে হবে, বা একটা বাক্স যদি থাকে তড়িৎ ফ্লাক্স যদি হিসেব করতে হয়, তাহলে কি হবে? 6টা তল দিয়ে কত বেরোচ্ছে নির্ণয় করতে হবে। এই প্রসঙ্গে কথা আসছি। তাহলে তোমার এর তিনটে তল দিয়ে, তাহলে দেখো, হ্যাঁ বলো, এইটা এই বিন্দুতে নির্ণয় করতে হবে, পি বিন্দু, দিস ইজ দ্য পি পয়েন্ট। তাহলে এইখান থেকে তোমার তড়িৎ বলরেখাগুলো দেখো এইভাবে বেরোচ্ছে, বেরোচ্ছে না? ঠিক আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে ফর্মুলা, E dot ds equal to q by epsilon 0 হলো। এর ক্ষেত্রে দেখো E এদিকে, আপার সারফেসে ds ভেক্টরটা এদিকে হবে নাকি? দেখো দেখি, হ্যাঁ, সিমিলারলি লোয়ার সারফেসে হবে। তাহলে so the electric flux of through the cylinder or the upper and lower surface is equal to 0, হবে না? তার কারণ এই ক্ষেত্রে কি হবে বলো? ই আর ডিএস একে অপরের সঙ্গে লম্ব হবে অবশ্যই, তাই না? তাহলে এই সারফেস কোনো কন্ট্রিবিউট করবে না,
সুতরাং শুধুমাত্র এই কার্ভ সারফেস চোঙের বক্রতল দ্বারা যে ফ্লাক্স নির্গত হবে সেটাই হবে মোট ফ্লাক্স। এই একটা ভালো করে বুঝতে হবে, কিন্তু কথাটা বুঝতে পারলে না পারলে না? তাহলে ই আর ডিএস এর মধ্যবর্তী কোণ তাহলে কত ডিগ্রি হলো? 0 ডিগ্রি। তাহলে ই ডিএস হয়ে যাবে, মানে সাইড ইন্টিগ্রেশন আর লিখছি না, ই ইন্টু ডিএস আর কোন তলটা ধরতে হবে? বক্রতলটা। বলেছি বক্রতল দ্বারা শুধু তড়িৎ ফ্লাক্স নির্গত হবে। ই ইন্টু 2 পাই আর এল ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন জিরো। এইবার তুমি কিউ কতটা? এইটুকু অংশের দ্বারা আবদ্ধ তড়িতাদার, নট ফর দি হোল ওয়্যার, নট ফর দ্য ওয়্যার অফ ইনফাইনাইট লেন্থ। তাহলে এইটুকু অংশ কতটা তড়িতাদান আছে? তার কারণ আমরা গাউসের থিওরেমটা এইটুকুর জন্য প্রয়োগ করেছি, অসীম দৈর্ঘ্যের জন্য প্রয়োগ করিনি কিন্তু, তাই নাকি? এইটাই তো গাউসের সারফেস, তাই না? তাহলে ধরো এই তারটার এক দৈর্ঘ্যে তড়িতাদানের পরিমাণ ল্যামডা। ল্যামডা হচ্ছে তোমার লাইন ডেনসিটি অফ চার্জ। তাহলে এক দৈর্ঘ্যে ল্যামডা, এর লেন্থটা এল, এল দৈর্ঘ্যে তাহলে কত হবে? কিউ ল্যামডা, এল ল্যামডা, কিউর মান তো ওটাই, এল ল্যামডা। কিউটা তো এইটুকুর জন্য, তাহলে এইটুকু কত হলো? এল ল্যামডা, এল ল্যামডা বাই ইপসাইলন জিরো। সো ই ইকুয়াল টু এল, এল বাতিল হয়ে যাবে, ল্যামডা বাই 2 পাই ইপসাইলন জিরো আর ইকুয়াল টু ল্যামডা বাই 1 বাই 4 পাই ইপসাইলন জিরো ইন্টু 2 ল্যামডা বাই আর। কথাটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ, এইটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সীমানা ফর ইনফাইনাইট লেন্থ অফ চার্জ ওয়্যার। অসীম দৈর্ঘ্যের আহিত পরিবাহীর জন্য আর দূরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের পরিমাণ পরীক্ষায় খুব 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 দেয়, মানে বলার বাইরে এত বেশি দেয়। হ্যাঁ, গত বছর, এই বছর যদি না আসে তোমাদের বেলায় আসার একটা সম্ভাবনা, এভরি অল্টারনেট ইয়ারে বেশিরভাগ দেয়। আচ্ছা, তাহলে এইবার এর সাথে তোমার এইখানেই শেষ নয়, এইখানেই বলে ই আর আর এর মধ্যে গ্রাফটা কেমন হবে দেখতেই পাচ্ছ। আয়তাকার সমপরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, টুকরো এইটুকুই হতে দিতে পারে, মানে দেয় মানে শুধু এইটাই প্রমাণ করতে দেবে তা না। অসীম দৈর্ঘ্যের কোনো পরিবাহীর জন্য ওই পরিবাহী থেকে বিভিন্ন দূরত্বে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য এবং দূরত্বের মধ্যে লেখচিত্র অঙ্কন বা লেখচিত্র প্রকৃতি কেমন হবে? না না না, সেক্ষেত্রে শুধু অঙ্কন এক লাইনে তোমার প্রশ্ন, বা প্রকৃতি কেমন হবে বিভিন্ন তোমার অপশনগুলো থাকবে, আয়তাকার সমপরাবৃত্ত দাগ করবে। আচ্ছা, যেটা একটা কথা বলতে গিয়ে বেরিয়ে চলে এসেছি, আমি এক্ষুনি বললাম যে তড়িৎ ফ্লাক্স একটা ঘনকাকার ঘনকের মধ্যে যদি কিউ তড়িতাদান থাকে, ঘনকের বিভিন্ন তল দ্বারা অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? কিউ বাই ইপসাইলন জিরো হবে। অতি সারফেস দিয়ে ঘনকের কেন্দ্রে আছে, ঘনকের কেন্দ্রে বিভিন্ন কর্ণগুলো ছেদবিন্দু যদি তড়িতাদানটা থাকে, তাহলে প্রতিটা তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? 6 দিয়ে ভাগ হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাই না? ওই জন্য কিউ বাই ইপসাইলন জিরো অপশনটা তোমার থাকবে তোমাকে বিভ্রান্ত করার জন্য, এটা একটু মাথায় রাখবে, কিছুই নেই। হ্যাঁ, আবার যদি বলে ঘনকের কেন্দ্রে একটা দ্বিমেরু রাখা আছে, একদম বলবি না, ওই ঘনকের প্রতিটা তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমার যে একটা, তাহলে এই জিনিস দেওয়া গেল, এইবার একটা তোমার ল্যামিনা বলে, বা তোমার একটা পরিবাহী তল সারফেসের উপর তড়িৎগ্রস্ত আছে, সারফেসের উপর চার্জ আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার তড়িৎ ফ্লাক্সটা কত হবে? আর দূরত্ব কিছু দূরে একটা নির্দিষ্ট বিন্দুতে, মানে তল থেকে তো দূরত্ব আছে, ধরো এই পিনটের মধ্যে কোনোটা খুব দেয়, আচ্ছা, ধরো তোমার এইরকম সারফেসটা আছে,
এইটা ধরো তোমার আহিত পরিবেশ সারফেস। সিম্পলি ড্রয়িং করার থেকে এটা দিয়ে বুঝতে পারো। ধরো এইটা ধরো আহিত তলটা, এখান থেকে এতটা দূরে 2 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 0.1 মিটার বা 0.2 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে বার করতে হবে কি গাউসেস থিওরেম দিয়ে। তাহলে গাউসেস থিওরেম নিয়ে তুমি যখনই করে থিওরেমটা প্রয়োগ করার জায়গাটা কোথা, যাকে যেখানে প্রয়োগ করছে সেই জায়গাটায় ঘিরতে হবে, গাউসীয় তল করতে হবে। তাহলে এই আঙুলের এন্ড পয়েন্টে তোমার যদি নির্ণয় করতে হয়, আঙুলের এন্ড পয়েন্টে তোমার ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট একটা গোলকাকার অংশ কল্পনা করা হবে। বুঝতে পারছো না পারছো না? গোলকাকার অংশ ডিএস ক্ষেত্রফল বিশিষ্ট, অর্থাৎ আমার পেনের ঢাকনার এই ব্ল্যাক সাইডটা ধরো সেই অংশটা হয়েছে, এইখানে তুমি নির্ণয় করছো। তাহলে এখানে একটা এরকম গোলকাকার অংশ কল্পনা হয়েছে। এই ক্ষেত্রফলটা কত গোলকার না বলছি সার্কুলার বৃত্তাকার অংশ এই সারফেস। তাহলে এর ক্ষেত্রফলটা কত ডিএস, ছোট ক্ষেত্রফল। হ্যাঁ ঠিক আছে। এইবার এইটার সমান্তরা এর বিভিন্ন বিন্দু থেকে এর অংশ যুক্ত করা হবে, বা এই পেনটা এই বিভিন্ন বিন্দু ফস করে এফোর করে দেওয়া হবে এদিক ওদিক। কথাটা বুঝতে পারলে না পারলে না? তাহলে এইখানে ওই যে তোমার যে এইটার মধ্যে দিয়ে যে লাইনগুলো গেল, যে অংশটা এটা ছেদ করলো, এই অংশটার ক্ষেত্রফল কত হবে ডিএস হয়েছে। এদিকেও গিয়ে শেষ হয়েছে ধরো এই প্রান্তে, এই যে বললাম ছুঁচ দিয়ে ধরো ফস ফস করে এদিক ওদিক করে দেওয়া হবে। তাহলে কি হবে, এই প্রান্তে শেষ হবে কোথায়, ছুঁচের প্রান্তগুলো যে ক্ষেত্রফলে শেষ হবে সেই ক্ষেত্রফলটা কত হবে ডিএসই হবে, তাই না? এইবার ছুঁচগুলো বের করে না নিয়ে এই পুরো যে শেপটা পাওয়া যাবে সেই শেপটা কি হবে চোঙাকার। যে চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলো তোমার ডিএস। ঠিক আছে। তাহলে এই যে সারফেসটা এখানে ছেদ করেছে ডিএস এ, এদিকে ডিএস এদিকে ডিএস, তাই না? তাহলে এই তলটা থেকে তড়িৎ ফ্লাক্স কত হবে ই ডট ডিএস হবে না? হবে না? তাহলে ই ডট ডিএস হবে। হ্যাঁ, ই ডট ডিএস জিনিসটা কি, মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স এই সারফেসেও যাবে এদিকেও যাবে, যাবে না? যাবে না? সেই টোটাল তড়িৎ ফ্লাক্স কত হবে, এটা তো তোমার সারফেস, এদিকেও যেমন থাকবে এদিকেও তো তড়িৎ ফ্লাক্স থাকবে। বুঝতে পারলে না? এটা তো তোমার পজিটিভলি চার্জ, তাহলে এক তড়িৎ বলরেখা তোমার ধনাত্মক অংশ থেকে উৎপন্ন হয়। তাহলে ধনাত্মক সারফেস যদি বলো এদিকেও থাকবে এদিকেও থাকবে, তো তাহলে টোটাল তড়িৎ ফ্লাক্স তাহলে কত হলো, এদিকে ডিএস ক্ষেত্রফল এদিকে ডিএস ক্ষেত্রফলের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স 2 × E ডট ডিএস। তার কারণ তড়িৎ ফ্লাক্স স্কেলার রাশি, এদিক দিয়ে 5টা এদিক দিয়ে 5টা, মোট বলে দিতে পারে 10টা যাচ্ছে রে। কথাটা বুঝলে না? বুঝলে না? 2 E ডট ডিএস ইকুয়াল টু ওই কিউ বাই ইপসাইলন 0। হোয়াট ইজ কিউ? এবার দেখতে পাবো হোয়াট ইজ কিউ। কিউ কোনটা, বদ্ধ তল দ্বারা, বদ্ধ তলটা যে পরিমাণ তড়িৎ পরিবেষ্টন করেছে, বদ্ধ তল কোনটা, একটা চোঙাকার অংশ যে চোঙের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো হলো ডিএস, তাই না? সেই চোঙাকার অংশটা একে যে অংশে ছেদ করেছে সেটা হচ্ছে ডিএস, তাই তো নাকি? তাহলে কিউ কতটা, এই ডিএস ক্ষেত্রফলের মধ্যে যেটুকু তড়িৎ আছে হবে। অলরেডি তুমি সারফেস ডেনসিটি অফ চার্জ কথা পড়ে ফেলেছো, সিগমা। এক ক্ষেত্রফলে তড়িৎ হচ্ছে সিগমা, তাহলে ডিএস ক্ষেত্রফলে থাকবে সিগমা ডিএস। তাহলে কিউ জায়গায় হয়ে যাবে সিগমা ডিএস। ই আর ডিএস কি হবে, হ্যাঁ, আর এটা লাগবে না, তার কারণ আমি এটা 2 দিয়ে গুণ করে মোট তড়িৎ ফ্লাক্স করে দিয়েছি, তাই নাকি? সুতরাং 2 E ডিএস ইকুয়াল টু সিগমা ডিএস বাই ইপসাইলন 0। তাহলে E ইকুয়াল টু সিগমা বাই 2 ইপসাইলন 0। এটাই হচ্ছে তোমার যে একটা তল দ্বারা, একটা আহিত তল থেকে নির্দিষ্ট দূরত্বে তোমার
তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের পরিমাপ। কথাটা বুঝতে পারলে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর তো কিছু নেই, 50 মিনিট।